বিসিএস রিটেনের সায়েন্স সাবজেক্টের চতুর্থ পর্বে আজকে আমরা দেখব অম্ল, ক্ষারক, লবণ নিয়ে। সায়েন্স আওয়ার থেকে পড়ছি, বইটাতে মোটামুটি সহজভাবে লেখা আছে। আমরা প্রথমে কিছু প্রশ্ন দেখি যেগুলো প্রিভিয়াসে বারবার আসছে, যেমন 41তমতে এবং 43তে আসছে এসিড কাকে বলে। তারপর 40তে আসছে এসিডের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লিখো। এরপর আমরা দেখতে পাচ্ছি 35 আসছে শক্তিশালী ও দুর্বল এসিড কাকে বলে, 3টি করে নাম লিখতে বললো। তারপর 41 আসছে দুর্বল ও শক্তিশালী এসিডের 3টি করে নাম লিখুন। অর্থাৎ একই প্রশ্ন দুইবার আসছে। এসিড সম্পর্কে আমাদের ভালো করে একটা আইডিয়া রাখতে হবে, কারণ প্রতি বছরে রিপিটেডলি কোয়েশ্চেন আসছে। 46ও সম্ভবত এখান থেকেই আসছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 35 আসছে উৎসের উল্লেখ সহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ 5টি এসিডের নাম লিখুন। তার মানে উপরে যে ওই যে শক্তিশালী এবং দুর্বল এসিডের নাম পড়ছিলাম, ওইগুলো যদি এটার সাথে মিলিয়ে পড়তে পারি তাহলে মনে রাখাটা সহজ হবে। 46-এ অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল কাকে বলে, এটা পরীক্ষায় আসছিল 46-এ। তারপর 29 আসছিল রিপিটেড কোয়েশ্চেন, এটা এমসিকিউ তো প্রায় সময় আসে। 41 এবং 43-তে আসছে ক্ষার কাকে বলে, এসিড কাকে বলে, ক্ষার কাকে বলে। তারপর হচ্ছে ক্ষার একটা বিষয়, ক্ষারক আরেকটা বিষয়। ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লিখুন, এটা আসছে 40তমতে। এরপরে 43-তে আসছে এসিড ও ক্ষারের দুটি আধুনিক তত্ত্ব উল্লেখ করুন। এখন ক্ষার কাকে বলে, এসিড কাকে বলে, এগুলো মনে রাখার সময় বা সংজ্ঞাগুলো পড়ার সময় আমরা আধুনিক তত্ত্ব দিয়ে মনে রাখতে পারলে এই প্রশ্নটার উত্তরও হয়ে যাবে। এবং এগুলো খুব সহজ জিনিস, নামগুলো মনে রাখাটা একটু টাফ, আমরা দেখবো একটু পরে। 36 আসছে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে এসিড ও ক্ষারের সংজ্ঞা দিন। তাহলে ওই যে এসিড কাকে বলে, ক্ষার কাকে বলে, সংজ্ঞাগুলো কিন্তু আমরা চাইলে এই যে এই মতবাদগুলো দিয়েও মনে রাখতে পারি। এরপর 29তমতে আসছে, এটা বিশাল প্রশ্ন, এসিড, ক্ষারক এবং ক্ষার এর সংজ্ঞা দিন। রাজ অম্ল কাকে বলে। অর্থাৎ এই প্রশ্নটাকে ভাঙলে কিন্তু আমাদের এখানকার 3-4টা প্রশ্ন হয়ে যায়। এই যে এই প্রশ্নগুলো কিন্তু হয়ে যায়, একটা প্রশ্নে সবগুলো চলে আসছে। এরপর 40-তে আসছে নির্দেশক কি। তারপর 36-এ আসছে দুটি নির্দেশকের নাম লিখুন, এসিডীয় এবং ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ প্রদর্শন করে তা উল্লেখ করুন। নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় কেন, 44 আসছে। তার মানে এসিড ক্ষার নির্ণয় করার জন্য আমরা যে লিটমাস পেপার পরীক্ষা, তারপর আরো বিভিন্ন পরীক্ষা করি, এই পরীক্ষাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখন আমরা শুরু করি। এসিড কাকে বলে, টক স্বাদযুক্ত, এগুলো কিন্তু ওই যে সংজ্ঞাতেই চলে আসবে বৈশিষ্ট্যগুলো, যেমন এখানে আসছে টক স্বাদযুক্ত। এবং যে সকল যৌগের অণুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ এই যে HCl, H2SO4, এই দুইটা কিন্তু অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই দুটোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের সংকেতেই হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেন গুলো বিভিন্ন বিক্রিয়ায় রিপ্লেস হয়ে যায় বা প্রতিস্থাপিত হয়ে যায়, অর্থাৎ হাইড্রোজেন গুলোকে ওরা ছেড়ে দেয়। এটাকেই বলা হচ্ছে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, এবং যা ক্ষারের সাথে বিক্রিয়া করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পারবো এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে কি, এসিড প্লাস ক্ষার যখন বিক্রিয়া করে, এসিডের এক ধরনের ধর্ম থাকে, ক্ষারের আরেক ধরনের ধর্ম থাকে। তো এই দুইজন বিক্রিয়া করার পর লবণ ও পানি তৈরি হয়। লবণ ও পানি তৈরি হওয়ার ক্ষেত্রে লবণ এবং পানি এই দুইজনের ধর্ম কিন্তু এসিড এবং ক্ষারের সাথে মিলে না, টোটালি নতুন ধরনের ধর্ম প্রডিউস হচ্ছে, অর্থাৎ এসিড এবং ক্ষারের বৈশিষ্ট্যগুলো এখানে প্রশমিত হয়ে যাচ্ছে। তাই এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। এখন এই জিনিসটা আমি এখানে কেন ব্যাখ্যা করলাম, এসিড এবং ক্ষারের সঙ্গে আমরা যখন পড়তে যাব, দুটোর ক্ষেত্রেই আমরা এই ইনফরমেশনটা দিতে পারবো। যে এসিডের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো যে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, আর ক্ষারের সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলবো এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। একই জিনিস দুই জায়গায় ইউজ করা যাচ্ছে। তাহলে আমি একটু আবার রিপিট করি, বৈশিষ্ট্যগুলো চলে আসুক একসাথে, সংজ্ঞাতেও এগুলো দেওয়া যাবে, যে টক স্বাদযুক্ত এবং আম, এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে। পানিতে H+ আয়ন দেয়, অর্থাৎ যেগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, এগুলো কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে পানিতে হাইড্রোজেন গুলো ছেড়ে দেয়। যেমন HCl এর কথা যদি আমরা বলি, H-টা প্লাস আকারে বের হয়ে যাবে, ক্লোরিনটা মাইনাস আকারে বের হয়ে যাবে। এসিড
নীল লিটমাসকে লাল করে। এখন এসিড জিনিসটা এই জিনিসটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এসিড জিনিসটা হচ্ছে আহ ক্ষতিকর জিনিস, ভয়ঙ্কর জিনিস। মানে অতিরিক্ত এসিড যদি পড়ে চামড়ার উপর, চামড়া ঝলসে যায়। তো এটা একটা রেড ফ্ল্যাগ টাইপের। তো এই জিনিসটা লিটমাসকে লাল করে ফেলে। অর্থাৎ নীল লিটমাস থাকলে এটাকেও লাল করে ফেলে, আর লাল লিটমাস তো অবভিয়াসলি লালই থাকবে। এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন করে, এটা আমরা অলরেডি জানি। এই সংজ্ঞাটা দেওয়ার পর আমরা যদি এভাবে একটু এক্সাম্পল দিয়ে লিখতে পারি তাহলে একটু ভালো হয়। এটা খুব কমন একটা রাসায়নিক বিক্রিয়া। HCl প্লাস NaOH মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি যুক্ত করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের লবণ উৎপন্ন হবে এবং H2O বা পানি উৎপন্ন হবে। এরপর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কাকে বলে। তারপর দুর্বল ও শক্তিশালী অ্যাসিডের 3টি করে নাম লিখুন। 35তম তো আসছে, মোটামুটি 41ও আসছে। শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় বলতে HCl টা ভেঙে H+ এবং ক্লোরিন পুরোটাই হচ্ছে আপনার ডিজলভ হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে, তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। আর যারা পুরোপুরি না হয়ে আংশিকভাবে হবে তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। তাহলে HCl জিনিসটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খুবই শক্তিশালী অ্যাসিড। এই HCl থাকে হচ্ছে আমাদের পাকস্থলীতে এবং এর pH হচ্ছে 2, যার কারণে আমাদের পাকস্থলীর পরিবেশটা হচ্ছে অ্যাসিডিক পরিবেশ। এবং এই অ্যাসিডটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে যে কোনো খাদ্যদ্রব্যকে ভাঙতে সাহায্য করে। আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে CH3COOH, এটাকে ইথানোয়িক অ্যাসিডও বলে। ইথানোয়িক কেন? 2টা কার্বন থাকলে ওটাকে ইথানোয়িক অ্যাসিড বলে, আর যদি শুধু একটা কার্বন থাকতো তাহলে ওটাকে বলা হতো মিথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড এই জিনিসটা যদি আমরা পানিতে দেই তখন দেখা যাবে CH3COO এতটুকু পর্যন্ত এই জিনিসটা মাইনাস আকারে থাকবে আর হাইড্রোজেনটাকে ছেড়ে দিবে। যেহেতু অ্যাসিড হাইড্রোজেন ছেড়ে দিবে অবভিয়াসলি, একটা হাইড্রোজেন ছাড়ছে, কিন্তু এখানে আরো হাইড্রোজেন থেকে যাচ্ছে, অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হচ্ছে, এভাবে মনে রাখতে পারেন। এখন 3টা দুর্বল অ্যাসিড, 3টা শক্তিশালী অ্যাসিড যদি আমরা পড়ি, শক্তিশালীগুলো আমরা পড়ি যেগুলোর নাম আমরা সচরাচর বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন জায়গায় দেখি, হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক। এগুলো কিন্তু আমরা সবসময় ডে টু ডে লাইফে আমরা প্রায় এগুলোর নাম শুনি। এগুলোই হচ্ছে শক্তিশালী অ্যাসিড: হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে মূলত জৈব অ্যাসিড গুলোই দুর্বল অ্যাসিড, এগুলো সবগুলোই জৈব অ্যাসিড বেশিরভাগ। তার মধ্যে কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। এরপর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH। তারপর সাইট্রিক অ্যাসিড, এটা একটু মনে রাখতে হবে, সাইট্রিক অ্যাসিড হচ্ছে C6H8O7। C6H8O7 হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। উৎসের উল্লেখ সহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ 5টি অ্যাসিডের নাম লিখুন। 35তম আসছে। এটা মূলত MCQ বেসড একটা প্রশ্ন। এখানে কয়েকটা আগে ইনফরমেশন একটু সহজভাবে মনে রাখি, যেমন তেঁতুল। তেঁতুলটা, এই যে তেঁতুল আমরা যদি টি দিয়ে লিখি, তেঁতুলটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুল টার্টারিক অ্যাসিড। তারপর হচ্ছে টমেটো, অক্সালিক অ্যাসিড। আমলকিতে সরিয় বা সারিয়া আছে, অ্যাসকর্বিক অ্যাসিড এ আছে। উৎসের উল্লেখ সহ আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এমন 5টি অ্যাসিডের নাম লিখুন। এটা 35তম BCS এ এসেছে। তো আমরা কয়েকটা শর্টকাটে মনে রাখার চেষ্টা করি। প্রথমে অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে C3COOH, ভিনেগার। এরপর তেঁতুল হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুল টার্টারিক অ্যাসিড। ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড। এরপর এটা মনে রাখার জন্য অলিতে গলিতে বাদাম টমেটো। অলিতে গলিতে বাদাম টমেটো মানে হচ্ছে অতে হচ্ছে অক্সালিক অ্যাসিড। তো বাদামে আমরা অক্সালিক অ্যাসিড পাচ্ছি, টমেটোতেও আমরা অক্সালিক অ্যাসিড পাচ্ছি। আরেকটা মনে রাখতে পারি, এটা যদিও খাবার না, এটা লাগবে না, একটু পরে বলছি এটা। তারপর হচ্ছে ট্যানিক অ্যাসিড, চা টেনশন দূর করে। চা কফি যেহেতু টেনশন দূর করে, তো টেনশন দূর করা দিয়ে আমরা মনে রাখতে পারি যে ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চাতে। তারপর আপেল এবং আনারস, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। এটা মনে রাখার জন্য এখানে কিছু কোড লিখছি না আমরা। মায়ের সাথে
আমরা আপেল এবং আনারস খাবো, মা মানে হচ্ছে ম্যালিক অ্যাসিড, মনে রাখার জন্য লিখছিলাম। তারপর সাইট্রিক অ্যাসিড হচ্ছে আঙ্গুর, কমলা, লেবু, এগুলো সাইট্রিক অ্যাসিড, এগুলো অনেক বেশি টক 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 জাতীয়। আর যে কোনো টক জাতীয় খাবারই হচ্ছে আপনার অ্যাসিড থাকবে, এটা মনে রাখা লাগবে। তারপর টমেটো হচ্ছে অক্সালিক অ্যাসিড, আমরা অলরেডি পড়ছি। তারপর আমরা যদি একটু আবার রিভিউ করি, আঙ্গুর, কমলা, লেবু এগুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড, টমেটো হচ্ছে অক্সালিক অ্যাসিড, আমলকি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। চা কফি যেহেতু টেনশন দূর করে, ট্যানিক অ্যাসিড। আর আপেল এবং আনারস থেকে আমরা পাবো ম্যালিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। রাজঅম্ল বা অ্যাকোয়ারেজিয়া এই জিনিসটা কি? এটা হচ্ছে এক অণু HNO3 নাইট্রিক অ্যাসিড আর 3 অণু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই মিশ্রণটাকে বলা হয় অ্যাকোয়ারেজিয়া বা রাজঅম্ল। এটা ব্যবহার কোথায়? স্বর্ণ, প্লাটিনাম প্রভৃতি অভিজাত ধাতুকে দ্রবীভূত করার জন্য অ্যাকোয়ারেজিয়া ব্যবহার করা হয়। এখন অভিজাত ধাতু কেন বলা হচ্ছে? এগুলো একটু দামি ধাতু, এই জন্যই অভিজাত ধাতু। এরপর ক্ষারক এবং ক্ষার কাকে বলে? ক্ষার কাকে বলে? ক্ষারকের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লিখো। 3-4 বার আসছে প্রশ্নটা। আমরা একটু দেখি। ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ মূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, অর্থাৎ যেসব যৌগে অক্সিজেন থাকবে এবং হাইড্রোক্সাইড থাকবে, কোন ধাতুগুলো? যেগুলো হচ্ছে ধাতু এবং ধাতুর মতো ক্রিয়াশীল, তাদের যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইডই হচ্ছে ক্ষারক, যা হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এগুলোই ওদের বৈশিষ্ট্য। সংজ্ঞাতে আমরা এগুলো নিয়ে আসতে পারবো। এক্সাম্পল দেখি। ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবগুলোই হচ্ছে ক্ষারক। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় তাদের ক্ষার বলে। এটা পরীক্ষায় প্রায় আসে। ক্ষার কাকে বলে? তারপর হচ্ছে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এই টাইপের প্রশ্নটা আসে, এগুলো একটু বুঝাই লিখতে হবে। আমরা যাচ্ছি। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে, অর্থাৎ ক্ষারগুলো অবশ্যই পানিতে দ্রবণীয়, কিন্তু সকল ক্ষারক কিন্তু পানিতে দ্রবণীয় না। তো যেহেতু সবগুলো ক্ষারক, আমি যদি ধরি যে এখানে এগুলো হচ্ছে সব ক্ষারক, তাদের মধ্যে এই অংশটা পানিতে দ্রবণীয়, তাহলে এদেরকে বলবো আমি ক্ষার, কিন্তু এরা হচ্ছে পানিতে দ্রবণীয় না, তাহলে এদেরকে ক্ষার বলা যাবে না, এরা শুধুই ক্ষারক। তো এই জন্য একটা প্রশ্ন প্রায় আসে, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক কিন্তু আবার ক্ষার না, কিছু কিছু ক্ষারক কিন্তু ক্ষার হয় না, পানিতে দ্রবীভূত হয় না। এই জিনিসটাই ব্যাখ্যা করে লিখতে হবে। অর্থাৎ ক্ষার হলো বিশেষ ধরনের ক্ষারক। তো এটা মনে রাখার জন্য শর্টকাট একটা টেকনিক বলি। ক্ষারকের থেকে একটা পার্ট যদি আমি এভাবে ছোট করে এই যে ক্ষার অংশটা বের করে নিই, এটা হচ্ছে ক্ষারকের একটা পার্ট। তার মানে সকল ক্ষারই হচ্ছে একটা ক্ষারকের পার্ট। বৈশিষ্ট্য হচ্ছে পানিতে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় হওয়ার পরপরই হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন দিবে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা পানিতে মিশ্রিত করলে সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস, এটা হচ্ছে এই ধরনের ইয়েগুলো দিবে, আয়নগুলো দিবে। তারপর হচ্ছে এরা অবভিয়াসলি যেহেতু অ্যাসিড যেহেতু লাল করে, এরা লাল করবে না, এরা হচ্ছে নীল করে। লাল লিটমাসকে নীল করবে এবং নীল লিটমাসকে নীল অপরিবর্তিত রেখে দিবে, নীল রেখে দিবে। অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, অর্থাৎ দুইজনের সংজ্ঞাগুলো মানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেম। আপনার ফর্মুলাটাও হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়াটাও হচ্ছে সেম। এরপর হচ্ছে মতবাদগুলো আমরা দেখি। 36-এ আসছে, 43-এ আসছে। অ্যাসিড ও ক্ষারের দুইটি আধুনিক তত্ত্ব, ইলেকট্রনীয় মতবাদ, এগুলো একটু লিখতে হবে। তো আমরা প্রথমটা দেখি হচ্ছে আরহেনিয়াসের আয়নিক মতবাদটা। আরহেনিয়াসের আয়নিক মতবাদটা হচ্ছে উপরে যে সংজ্ঞাগুলো আমরা পড়ছি ওইটাই, যে জলীয় দ্রবণে H+ আয়ন যে দেয় তাকে অম্ল বলা হয়। তো এক্সাম্পল হচ্ছে ওটাই, H2SO4 + H2O, অর্থাৎ পানির সাথে আমরা একটা অ্যাসিডকে বিক্রিয়া করাচ্ছি। বিক্রিয়া করার সাথে সাথে এই H2 দোনোটা বের হয়ে যাবে, বের হয়ে 2H+ হয়ে যাবে। আর SO4 যেটা আছে, SO4 আমরা এখানে লিখবো, এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা প্লাস, এখানে আসবে 2-, SO4 2-। তো H+ আয়ন যেহেতু দিচ্ছে, তাহলে এটা অ্যাসিড। আর এই কথাটা বা এই তত্ত্বটা কার? এই তত্ত্বটা হচ্ছে আরহেনিয়াসের। আরহেনিয়াস বলছেন কি হাইড্রোজেন দান করে, কে? অ্যাসিড বা অম্ল। কোথায় দান করে? জলীয় দ্রবণে। জলীয় দ্রবণটা কি? পানি।
এরপর ক্ষারক কাকে বলে? যারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে তাদেরকে ক্ষারক বলে। অর্থাৎ যে সংজ্ঞাগুলো আমরা উপরে পড়ে আসছি এগুলো হচ্ছে আরহেনিয়াসের আয়নিক মতবাদ অনুসারে। সোডিয়াম Na+OH-। এরপর আরেকটা দেখি ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ, আরেকটা হচ্ছে লুইসের মতবাদ। তিনটার মধ্যে যে কোনো দুইটা দিলেই হবে। ব্রনস্টেড-লাউরি তত্ত্বটা আমরা দেখি। ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুযায়ী অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। বেসিক্যালি আরহেনিয়াসের তত্ত্ব যা, ব্রনস্টেড-লাউরি তত্ত্বটাও তার। এখন প্রোটন দান করতে পারে H+ জিনিসটাও কিন্তু একটা প্রোটনই বলা যায়। প্রোটন কেন? হাইড্রোজেনে কি থাকে? একটা ভিতরে একটা প্রোটন থাকে, বাইরে একটা ইলেকট্রন থাকে। এখন বাইরের ইলেকট্রনটা ছেড়ে দেওয়া মানে হচ্ছে এখানে কোনো নেগেটিভ চার্জ নেই, তখন হচ্ছে ওই যে ভেতরে যে প্রোটনটা আছে ওইটা হচ্ছে ধনাত্মক চার্জ, তখন এটা H+ আকারে দেখা যায়। তো H+ এ শুধুমাত্র একটা প্রোটন থাকে, আর কিছুই থাকে না, ইলেকট্রনও থাকে না, নিউট্রনও থাকে না। তার মানে H+ দান করা যে কথা, প্রোটন দান করাও একই কথা। তাহলে আরহেনিয়াস বললো যে প্রোটন H+ ডোনেট করে, আর ব্রনস্টেড-লাউরি বলছে প্রোটন দান করে। তো এখানে জাস্ট HCl এর এক্সাম্পল হিসেবে আমরা মেনশন করে দিব। ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন যা হচ্ছে প্রোটন গ্রহণ করতে পারে। এটা একটু নতুন, এই জিনিসটা একটু নতুন। এখন এটা কিভাবে সহজে মনে রাখবো? আমরা যে HCl+NOH দিয়ে যে আমরা প্রশমন বিক্রিয়াটা মনে রাখি, যে এসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, লবণ NaCl, পানি হচ্ছে H2O। বেসিক্যালি HCl যদি একটা প্রোটন দান করে, এই প্রোটনটা গ্রহণ করবে কে? ক্ষারক গ্রহণ করবে, বা হ্যাঁ। তো এই জন্য এসিড হচ্ছে প্রোটন দান করছে, ক্ষার হচ্ছে ওই প্রোটনটা গ্রহণ করে নিচ্ছে। এভাবে দুইজন, একজন দান করে একজন গ্রহণ করে, দুইজন মিলে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে ব্রনস্টেড-লাউরি তত্ত্ব হচ্ছে অম্ল প্রোটন দান করতে পারে, ক্ষারক প্রোটন গ্রহণ করতে পারে। এখানে HCl দেখি আমরা, এখানে একটা উদাহরণ দেখি। HCl এর সাথে পানির বিক্রিয়া, এখানে পানিটা হচ্ছে ক্ষারক হিসেবে বিক্রিয়া করছে। তো HCl এর H+ টা ডোনেট করলে H2O H+ টা রিসিভ করে H3O+ বা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। আচ্ছা, তো এখানে HCl প্রোটন ত্যাগ, ক্লোরিন ত্যাগ, প্রোটন ত্যাগ করে, আচ্ছা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন ত্যাগ করে ক্লোরিন মাইনাস পরিণত হয়, তাহলে HCl হচ্ছে অম্ল। আর H2O প্রোটন গ্রহণ করে H3O+ বা হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়, তাই H2O হচ্ছে এখানে ক্ষারক। আর লাস্টলি লুইসের মতবাদটা যদি আমরা দেখি, যে ও বলছে অ্যাসিড হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম, প্রোটন যেহেতু মানে ধনাত্মক আয়ন যেহেতু প্রদান করে দেয়, ইলেকট্রন গুলো রিসিভ করে, এক জোড়া ইলেকট্রন রিসিভ করে, তারা হচ্ছে অ্যাসিড, যেমন SO3, BF3, AlCl3। এটা একটু এক্সেপশনাল বলা যায়। ক্ষারক হচ্ছে H2O NH3, জোড়া ইলেকট্রন প্রদান করতে সক্ষম। তাহলে জোড়া ইলেকট্রন যারা গ্রহণ করে তারা লুইস অ্যাসিড, জোড়া ইলেকট্রন যারা প্রদান করে তারা হচ্ছে লুইস ক্ষারক। এরপর হচ্ছে অ্যাসিড, ক্ষার, বেস এর সংজ্ঞাগুলো দিন। রাজম্ল কাকে বলে এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এগুলো আমরা মেনশন করবো না। অ্যাসিড, বেস এর সংজ্ঞা দিন, এগুলো আমরা পড়ে ফেলছি। এরপর এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এখন ক্ষারকের একটা পার্ট হচ্ছে ক্ষার। ধরি এখানে অনেকগুলো ক্ষারক আছে, এই ক্ষারকগুলোর মধ্যে কিছু পার্ট হচ্ছে পানিতে দ্রবণীয়, যারা দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। আর যারা দ্রবীভূত হয় না তারা শুধুমাত্র ক্ষারক, তারা কি হবে না? ক্ষার হবে না। এই জন্য সকল ক্ষারই কিন্তু আসছে কার থেকে? ক্ষারক থেকে। তাই সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারই, এই পার্টটা যেহেতু ক্ষার না, তাহলে সকল ক্ষারকই ক্ষার নয়। এক্সাম্পল হিসেবে আমরা নিব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু পানিতে দ্রবণীয়, দ্রবীভূত হয় না, তাই এটি ক্ষারক হলেও ক্ষার নয়। আর ক্ষার দেখি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা খুব কমন ক্ষারক হিসেবে আমরা জানি, এটাকে ক্ষারকও বলা যাবে, ক্ষারও বলা যাবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে ক্ষারক এবং ক্ষার দুইটাই। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা, এখানে 3 দেওয়ার কারণ কি? অ্যালুমিনিয়ামের যোজনী ইলেকট্রন হচ্ছে বা ব্যালেন্সই হচ্ছে 3,
3টা আসছে এখানে, তাই OH এর পাশে 3 হইছে, আর OH এর বা হাইড্রোক্সাইডের যোজনে হচ্ছে -1, ওই 1টা এখানে আসছে অ্যালুমিনিয়াম পাশে, এই জন্য অ্যালুমিনিয়াম OH3। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানিতে দ্রবণীত হয় না, তাই এটা ক্ষারক হলেও ক্ষার নয়। মিল্ক অফ লাইম কাকে বলে, এটা MCQ তে আসে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ লাইম বলে, যা হচ্ছে পানির সাথে একটা পেস্ট তৈরি করে। এই পেস্টটাই হচ্ছে মিল্ক অফ লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা পোকামাকড় দমনে ব্যবহৃত হয়ে থাকে। এই প্রশ্নগুলো সাধারণত 1 মার্কস বা 1.5 মার্কসের জন্য পরীক্ষায় আসে। সংজ্ঞাটা এবং ব্যবহার, একটা ব্যবহার দিলেই হয়ে যায়। তারপর নির্দেশক বা ইন্ডিকেটর কাকে বলে, এটা নিয়ে আমাদের 2-3টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। নির্দেশক হচ্ছে যে পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোন একটা বস্তু অম্লীয়, ক্ষারকীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশ করে, অথবা প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। দুটো বিষয়, একটা হচ্ছে বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড বেস নাকি নিউট্রাল এটা নির্দেশ করবে। সেকেন্ড বিষয় হচ্ছে প্রশমন বিন্দুটা বা সমাপ্তি বিন্দুটা নির্দেশ করবে। এখন প্রশমন বিন্দু বিষয়টা কি, যেই বিন্দুতে গিয়ে অ্যাসিড এবং ক্ষার লবণ ও পানি উৎপন্ন করে বা প্রশমিত হয়ে যায়, অ্যাসিড এবং ক্ষারের ধর্মগুলো প্রশমিত হয়ে যায়, ওই বিন্দুটাকে বলা হচ্ছে প্রশমন বিন্দু। প্রতিটি নির্দেশকের একটি পিএইচ সীমানা রয়েছে, যেখানে দুই প্রকার বর্ণের সংমিশ্রণ দেখা যায়। পিএইচ এর মান সীমানা থেকে কম হলে শুধু অম্লীয় বর্ণ, আর পিএইচ এর মান সীমানা থেকে বেশি হলে ক্ষারকীয় বর্ণ প্রদর্শন করে। প্রতিটি নির্দেশক সামান্য পিএইচ পরিসরে বর্ণ পরিবর্তন করে। তো বর্ণ পরিবর্তনটা চাইলে মুখস্থ করা যায়, যে ফেনফথলিন এটা হচ্ছে বেসিক্যালি অম্লীয় মাধ্যমে যদি আমরা দিই, এটা কোনো ধরনের বর্ণহীন শো করবে, মানে কোনো ধরনের কালার শো করবে না। আর যদি যদি ওর নিজের কালারটা হারিয়ে ফেলে, বর্ণহীন হয়ে যায়, ওয়াটার কালার হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অম্লীয় মাধ্যম। আর ওটা যদি ক্ষারকীয় মাধ্যমে দিই, এটা দেখা যাবে লালচে বেগুনি কালার দেখাবে। তাহলে এটা বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর বা ওর ইন্ডিকেট করে কোন অংশে 8.2 থেকে 9.8। আমরা যদি পিএইচ স্কেল দেখি, যদি এখানে আমি যদি বলি 9.8 আর এখানে যদি বলি 8, তাহলে এই জিনিসটা নির্দেশ করবে কে, ফেনফথলিন। তারপর হচ্ছে লিটমাস। লিটমাস হচ্ছে 6 থেকে 8, মানে হচ্ছে এই যে এখানে যদি আমি 6 ধরি, 6 থেকে 8 হচ্ছে কি শো করবে, লিটমাস শো করবে। তাহলে 7 হচ্ছে আমরা জানি নিউট্রাল, এটা হচ্ছে পানি, এটা অ্যাসিডও না বেসও না, জাস্ট পানি। তাহলে এই 7 থেকে যদি বেড়ে যায় পিএইচ স্কেলের ভ্যালু, তখন এটা ক্ষারকীয় হয়ে যায়, তখন লিটমাস পেপারটা নীল শো করবে। আর যদি 7 থেকে কমে যায়, কমে 6 হয়, 5 হয়, তখন এটা লিটমাস পেপারটা লাল শো করবে। আর লাল শো করা মানে হচ্ছে অ্যাসিড হওয়া। তাহলে লিটমাস পেপার অম্লীয় দ্রবণে লাল শো করবে এবং ক্ষারকীয় দ্রবণে নীল বর্ণ শো করবে। আর এটার পিএইচ রেঞ্জটা হচ্ছে 6 থেকে 8। মিথাইল অরেঞ্জ হচ্ছে অম্লীয় দ্রবণে লাল দেখাবে, তারপর ক্ষারকীয় দ্রবণে হলুদ দেখাবে। মিথাইল রেডও সেম, অম্লীয় দ্রবণে লাল দেখাবে, ক্ষারকীয় মাধ্যমে হলুদ দেখাবে। তখন দুইজনের মধ্যে পার্থক্য কি, দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে পিএইচ এর পরিসরটা। তাহলে আমি এই যে 6.3 থেকে 4.2 বা 4.4 এই রেঞ্জে যদি দেখি, এটা হচ্ছে মিথাইল রেড। আর এর থেকেও যদি কমে যায়, অর্থাৎ 3.1 পর্যন্ত চলে যায়, 4.2 থেকে 3.1, এটা হচ্ছে অরেঞ্জটা, মিথাইল অরেঞ্জের রেঞ্জ। এরা দুইজনই অ্যাসিডের দ্রবণে লাল দেখাবে, ক্ষারকের দ্রবণে হলুদ দেখাবে। তাহলে আমরা একটা সহজ ভাবে একটু দেখার চেষ্টা করি। এখানে লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই তিনটা জিনিস অম্লীয় দ্রবণে লাল দেখাবে। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ক্ষারকীয় দ্রবণে হলুদ দেখাবে। লিটমাস অবভিয়াসলি ক্ষারীয় দ্রবণে নীল দেখাবে। আর শুধু ফেনফথলিনটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে অ্যাসিডে বর্ণহীন আর ক্ষারকীয় মাধ্যমে লালচে বেগুনি। এর মেইন কারণ হচ্ছে আসলে ও অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। কেন পারে না? কারণ ওর পিএইচ পরিসরটা হচ্ছে 7 এর থেকে বেশি। 7 এর থেকে বেশি হওয়ার কারণে এই শুধুমাত্র ক্ষারকীয় মাধ্যমগুলোকে নির্দেশ করতে পারে। নির্দেশক বর্ণ পরিবর্তিত হয় কেন? আমাদের 44তম পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। দ্রবণে নির্দেশকের বিয়োজিত অবস্থা অবিয়োজিত অণুর, আবার একটু বলি, দ্রবণে নির্দেশকের বিয়োজিত অবস্থা
ও অবিয়োজিত অণুর বর্ণ সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে নির্দেশকের বর্ণ পরিবর্তন হয়। বিয়োজিত অবস্থা অবিয়োজিত অণুর বর্ণের সম্পূর্ণ ভিন্ন হওয়ার কারণে নির্দেশক বর্ণ পরিবর্তন হয়। যেমন এসিড মাধ্যমে ফেনফথলিনের অবিয়োজিত অণুটি বর্ণহীন থাকে, আর ক্ষার যোগ করলে বিয়োজন শুরু হয় এবং পিএইচ মাইনাস অ্যানায়ন উৎপন্ন হওয়ার কারণে দ্রবণের গোলাপী বর্ণ ধারণ করে। এরপর আমরা সেকেন্ড একটা টপিকে আসি। এখানে কিছু প্রশ্ন দেখি। এতক্ষণ আমরা জিনিসগুলো কাকে বলে দেখছিলাম, এখন হচ্ছে এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা দেখব। তো এখানে 37 আসছে অম্লের ব্যবহার, 37 আসছে ক্ষারকের ব্যবহার দৈনন্দিন জীবনে। এরপর 37 আরেকটা প্রশ্ন আসছে এসিড ও ক্ষারের 3টি সুনির্দিষ্ট ব্যবহার উল্লেখ করুন। তারপর 36 আসছে দৈনন্দিন জীবনে অম্লীয় ও ক্ষারের বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করুন। বিক্রিয়া হলে কি হতো, না হলে কি হতো, এই বিষয়টা। 37 আরেকটা আসছে এসিডের অপব্যবহার রোধে কি করা উচিত। 40 আসছে মানুষের শরীরে অ্যাসিডিটির কারণ উল্লেখ করুন। অর্থাৎ অ্যাসিডিটি বলতে পাকস্থলীতে যে অ্যাসিড আছে ওটার পরিমাণ বেশি হয়ে যাওয়া বা ওটা যে অসুবিধাগুলো সৃষ্টি করে সেটাই হচ্ছে অ্যাসিডিটি। পাকস্থলীতে অ্যাসিডিটি হলে সঠিক খাদ্য নির্বাচন এবং প্রতিকার সম্পর্কে লিখুন। তারপর 36তম আসছে অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান করলে পেট ব্যথা হয় কেন। তো এগুলো আসলে আমাদের জানা জরুরি, বিসিএস এর প্রিপারেশন নেই বা না নেই। আর এগুলো হচ্ছে পড়াশোনাগুলো হচ্ছে ক্লাস 9-10 এর পড়াশোনা। তাহলে আমরা আসি। দৈনন্দিন জীবনে অম্লের 3টা ব্যবহার লিখি। একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করতে অম্লের ব্যবহার করা হয়। সোনার গহনা তৈরিতে নাইট্রিক অ্যাসিডে ব্যবহৃত হয়। আমরা বিভিন্ন কাজে যেমন আইপিএস, গাড়ি, মাইক বাজানো, সৌরবিদ্যুৎ ইত্যাদি ক্ষেত্রে ব্যাটারি ব্যবহার করে থাকি এবং ব্যাটারিতে কিন্তু সালফিউরিক অ্যাসিড থাকে। তো একটা প্রশ্ন এমসিকিউতে আসছে যে ব্যাটারিতে কি ধরনের পরিবর্তন হয়। বেসিক্যালি রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়। এরপর খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে HCl অত্যাবশ্যকীয়। সার কারখানায় অতি প্রয়োজনীয় একটি উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। এরপর আমরা দৈনন্দিন জীবনে ক্ষারের ব্যবহারটা দেখি। টয়লেট ক্লিনার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। কাঁচ পরিষ্কারক হিসেবে অ্যামোনিয়া ব্যবহৃত হয়ে থাকে। অ্যামোনিয়া হচ্ছে NH3। পান খাওয়ার চুন বা দেওয়ালে চুনকাম ইত্যাদি করতে কলিচুন যেটা ব্যবহার করা হয়, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন যদি আমরা 40°C তাপমাত্রায় উত্তপ্ত করি তখন হচ্ছে ব্লিচিং পাউডার তৈরি হয়। আর ব্লিচিং পাউডার সংখ্যাটা পরীক্ষায় প্রায় সময় দেখা যায় ক্যালসিয়াম OCl, তারপর বাইরে একটা Cl, ক্যালসিয়াম একটা অক্সিজেন, তারপর হচ্ছে 2টা ক্লোরিন, ক্যালসিয়াম OCl Cl, এটাই হচ্ছে ব্লিচিং পাউডার, সাথে ওয়াটার প্রডিউস হয়। তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমরা যদি পানি মিশ্রিত করি তখন মিল্ক অফ লাইম প্রডিউস হয়, যা হচ্ছে পোকামাকড় দমনে ব্যবহৃত হয়ে থাকে। মাটির অ্যাসিডিটি দূর করতে ক্ষার ব্যবহার করা হয়। তাহলে উল্টা জিনিসটা আমরা এভাবে বলতে পারি, মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তখন হচ্ছে অ্যাসিড ব্যবহার করে ক্ষারকত্ব কমাতে পারি মাটির। তারপর অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড সেবন করা হয়, যার মূল উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2, এটা হচ্ছে অ্যান্টাসিড। আমরা যে অ্যান্টাসিড ওষুধগুলো খেয়ে থাকি ওইখানে দেখা যাবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা মেনশন করা আসে, যা হচ্ছে সাসপেনশন ও ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়। মৌমাছি হুল ফোটালে বা পিঁপড়া কামড় দিলে ফুলে যায় কেন? বেসিক্যালি পিঁপড়া কামড় দিলে পিঁপড়ার কামড়ের থেকে ফর্মিক অ্যাসিড আমাদের শরীরে চলে আসে, যা হচ্ছে জ্বালাপোড়ার কারণ সৃষ্টি করে। এই যে ফর্মিক অ্যাসিড, মৌমাছির হুলেও কিন্তু ফর্মিক অ্যাসিড আছে। তারপর হচ্ছে ম্যালিথিন এবং অ্যাভামিন এই ধরনের নামক অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়, যার কারণে জ্বালাপোড়া হয়, আক্রান্ত স্থান ফুলে যায়। তো এইসব জায়গায় আমরা কি করব? ক্যালামিন অথবা জিঙ্ক কার্বনেট অথবা বেকিং সোডা ইত্যাদি ব্যবহার করলে দেখা যাবে ওই যে এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হবে, অর্থাৎ এসিডের যে জ্বালাপোড়াটা ওটা কমে যাবে। দৈনন্দিন জীবনে অম্ল ও ক্ষারের বিক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো।
বেসিক্যালি এটা আমাদের পরিপাকের যে লাস্টের একটা প্রশ্ন আছে না যে অ্যাসিডিটি কমানোর জন্য কি করা দরকার, ওই প্রশ্নটার উত্তরই হচ্ছে এরা, যে পাকস্থলীতে HCl এর পরিমাণ যদি বেড়ে যায় অ্যাসিডিটি তৈরি হয়। এখন এই অ্যাসিডিক হয়ে গেলে তখন হচ্ছে সারাক্ষণ আহ, আহ, খাবার হজম হতে সমস্যা হয়, জ্বালাপোড়া করে। তো এই জিনিসটা প্রশমিত করার জন্য অ্যান্টাসিড সেবন করা হয়। অ্যান্টাসিড বেসিক্যালি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা অতিরিক্ত HCl কে প্রশমিত করে লবণ এবং পানি তৈরি করে, ফলে অ্যাসিডিটির মাত্রাটা কমে যায়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যেটা হচ্ছে একটা লবণ, এবং পানি উৎপন্ন করে। এছাড়াও দাঁতের যত্নে মানুষের মুখে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া মানুষের মুখে লেগে থাকা খাবারকে ভেঙে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড দাঁতের এনামেলকে, এনামেল মানে হচ্ছে সাদা অংশটা, আক্রমণ করে এবং দাঁতের ক্ষয় হয়। দাঁত ব্রাশের সময় টুথপেস্টের ক্ষার, আমরা যেটা টুথপেস্ট ইউজ করি এই টুথপেস্ট গুলো হচ্ছে ক্ষারীয়। এই ক্ষারীয় বিষয়গুলো প্রশমন বিক্রিয়ার মাধ্যমে মুখের অ্যাসিডিটিকে প্রশমিত করে, ফলে দাঁতের এনামেলটা আর ক্ষয় হয় না। এছাড়াও আমরা কেক তৈরিতে বেকিং পাউডার ব্যবহার করা হয়। বেকিং পাউডারের মধ্যস্থিত ক্ষার জাতীয় পদার্থ সোডিয়াম হাইপোকার্বনেট বলা হয় সম্ভবত, NaHCO3। এটা প্লাস হচ্ছে অম্লীয় জাতীয় পদার্থের টার্টারিক অ্যাসিড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যা কেককে নরম এবং ফোলাতে সাহায্য করে। আমরা যদি একটু আবার বলি, বেকিং পাউডারের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ক্ষার জাতীয় সোডিয়াম হাইপোকার্বনেট বা সোডিয়াম HCO3, এবং অম্ল জাতীয় পদার্থ হচ্ছে টার্টারিক অ্যাসিড। এরা হচ্ছে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। মূলত এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কেককে নরম এবং ফোলাতে সাহায্য করে। অ্যাসিডের অপব্যবহার আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবো যে অ্যাসিড কারো মুখে দিলে বা শরীরে ছুটলে ওটা হচ্ছে শরীরের চামড়া ঝলসে যায়। অ্যাসিডের অপব্যবহার রোধে কি কি আইন বিদ্যমান, এটা আমরা চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়েও অ্যাড করতে পারবো। দুটো আইন বিদ্যমান, একটা হচ্ছে এসিড নিয়ন্ত্রণ আইন। এসিড নিয়ন্ত্রণ আইনটা হচ্ছে 2002 সালে প্রণীত হয়েছিল। তো বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন, এটা হচ্ছে 1995 সালে প্রবর্তিত হয়েছিল। এসিড ছোড়ার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাহলে এসিড নিয়ন্ত্রণ আইন 2002 আর বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995, এই দুইটা আইন আমরা মাথায় রাখবো। 1995-তে নারী ও শিশু নির্যাতন আইন, 2002-এ এসিড নিয়ন্ত্রণ আইন। পাকস্থলীতে অ্যাসিডিটি বা অম্লত্ব বলতে কি বুঝেন, এর কারণ কি, লক্ষণ কি? পাকস্থলীতে যদি খাদ্য হজমের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়, যদি মাত্রা বেড়ে যায় তখন অ্যাসিডিটি তৈরি হয়। এখন অ্যাসিডিটি কেন হয়? নানা রকম কোমল পানীয়, অম্লীয় ফল, ফলের রস অধিক পরিমাণে যদি আমরা পান করি তাহলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তারপর হচ্ছে বা খালি পেটে পান করলে, এই জিনিসগুলো যদি আমরা খালি পেটে পান করি তাহলে দেখা যাবে আগে থেকে অ্যাসিড ছিল, এগুলোতেও অ্যাসিড আছে, তো অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। মাত্রাতিরিক্ত চা, কফি জাতীয় পানীয় পান করলেও অ্যাসিডিটি বেড়ে যায়। বেশি ভাজা, তেলযুক্ত, অতিরিক্ত মশলাযুক্ত, চর্বি জাতীয় খাবার খেলেও অ্যাসিডিটি বেড়ে যায়। নিয়মিত যদি খাবার না খাই, তারপর হচ্ছে দুশ্চিন্তা কিংবা প্রয়োজন মাফিক ঘুম না হয়, কিংবা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণেও অ্যাসিডিটি হতে পারে। আর অ্যাসিডিটি হলে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালার ভাব তৈরি হয়। গলা, পেট জ্বালা, পেট ব্যথা সহ নানা উপসর্গ দেখা দিতে পারে। আর অ্যাসিডিটির প্রতিকার হিসেবে কি ধরনের খাদ্য নির্বাচন করা জরুরি বা প্রতিকার কি করা উচিত? প্রথমত, খাদ্যদ্রব্য বা পানীয়ের কারণে অ্যাসিডিটি হয় সেগুলোর ক্ষেত্রে অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণ গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে সাময়িকভাবে ওই খাদ্য থেকে বিরত থাকতে হবে যাতে অ্যাসিডিটি কমে আসে। দ্বিতীয়ত, ক্ষারধর্মী খাদ্যদ্রব্য যেমন হচ্ছে ব্রকলি, পুঁইশাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি, সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন ইত্যাদি গ্রহণ করলে অ্যাসিডিটিটা কমে আসবে। এছাড়াও আচ্ছা, এই দুইটাই আমরা মনে রাখি। এরপর অতিরিক্ত সফট ড্রিঙ্কস পান করলে পেট ব্যথা হয় কেন? সফট ড্রিঙ্কস গুলো হচ্ছে মূলত অ্যাসিডিক পদার্থ, আবার আমাদের পাকস্থলীতে হজম করার জন্য HCl আছে। তো দুটোর সংমিশ্রণে অ্যাসিডের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং অ্যাসিডিটির সৃষ্টি হয়। এরপর আমরা দেখব 3 নম্বর টপিকটা হচ্ছে পিএইচ নিয়ে।
পিএইচ এর গুরুত্ব কি, পিএইচ কাকে বলে। প্রশ্নগুলো আগে দেখি। 37তম, 40তম, 43তম, এটাতে হচ্ছে পিএইচ কাকে বলে। পিএইচ এর ভিত্তিতে এসিড এবং ক্ষারের সংজ্ঞা দিই। 2টি করে জৈব ও অজৈব এসিডের নাম লিখুন এবং তাদের পিএইচ সম্পর্কে মন্তব্য করুন। কোন বিশুদ্ধ পানিতে এসিড যুক্ত করার ফলে H+ এর ঘনমাত্রা 10 গুণ বেড়ে যায়, তাহলে পিএইচ এর পরিমাণ কত হবে? এটা 40-তে আসছে। 44-এ যেটা আসছে, টাইট্রেশনের মাধ্যমে পিএইচ নির্ণয় করুন। টাইট্রেশন প্রক্রিয়া কাকে বলে এটাও জানতে হবে আমাদের। 40তমতে আসছে, সালফিউরিক অ্যাসিডযুক্ত শিল্প বর্জ্য জলাশয়ে ফেললে ওই জলাশয়ের জলজ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে কেন? এসিডটাই হচ্ছে আমরা ফেলতেছি, অবভিয়াসলি এসিডিক হয়ে যাবে পরিবেশটা, যেটা হচ্ছে জীবন ধারণের জন্য অনুপযোগী। 37তম বিষয় বিসিএস আসছে, কৃষি জমিতে এসিড ও ক্ষারের ভূমিকা আলোচনা করুন। 37তমতে আরেকটা আসছে, অম্ল বৃষ্টির বা এসিড বৃষ্টি হওয়ার, এসিড রেইন হওয়ার কারণ কি, আর এসিড রেইন না হওয়ার জন্য কি কি করা যেতে পারে। এটা 3700 আসছে। 4000 আসছে, এসিড বৃষ্টি কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা করুন। তারপর বাফার দ্রবণ কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো আসছে মূলত। পিএইচ এর মানের ভিত্তিতে এসিড এবং ক্ষারের সংজ্ঞা যদি আমরা দিই, এই যে আমরা যদি একটা পিএইচ স্কেল নিই, পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত, এটা পরীক্ষায় আসে। পরীক্ষায় 1 থেকে 14ও দিয়ে থাকে, 0 থেকে 14 এই দুইটা অপশনই দেয়। তো এখন 1 থেকে 14টাই বেশিরভাগ ক্ষেত্রে দাগিয়ে ভুল করে, এটা হবে 0 থেকে 14। তাহলে এখানে মাঝখানে যে 7টা, এটা হচ্ছে নর্মাল খাবার পানি বা প্রশম একটা, এটা এসিডও না ক্ষারও না, তাহলে 7 হচ্ছে ঠিক মাঝামাঝি 0 থেকে 14-এর, এটাকে প্রশম অবস্থা বলা হচ্ছে। এখন পিএইচ এর ভ্যালু যদি এর থেকে বেড়ে যায়, তখন এটা হয় ক্ষার বা বেস। আর যদি পিএইচ এর ভ্যালু যদি কমে যায়, তখন এটাকে বলা হয় এসিড বা অম্ল। তাহলে এই যে সংজ্ঞাটা আমি করে ফেললাম, পিএইচ এর ভ্যালু যদি 7-এর থেকে বেশি হয় ক্ষার হবে, 7-এর থেকে কম হলে অম্ল হবে, তাহলে সংজ্ঞাটা শেষ। এখন পিএইচ কাকে বলে? পিএইচ হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম বলা হয়। এটা বলার কারণ কি, এই যে ফর্মুলাটা পিএইচ ইকুয়াল টু কোন একটা দ্রবণের হাইড্রোজেনের ঘনমাত্রা H+ দিয়ে বোঝাচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ঋণাত্মক লগারিদম মানে হচ্ছে মাইনাস লগ। কোন একটা দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকেই বলা হয় পিএইচ। তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ H+। H+টা এখানে আমরা ঘনমাত্রাটা চেঞ্জ করার সাথে সাথে আমাদের পিএইচটা চেঞ্জ হয়ে যাবে। 2টি করে জৈব এবং অজৈব অ্যাসিডের নাম লিখুন, পিএইচ সম্পর্কে মন্তব্য করুন। প্রথমে অজৈব অ্যাসিড লিখি আমরা। অজৈব বলতে যারা জৈব অ্যাসিড না, ওই যে শক্তিশালী অ্যাসিড যেগুলো, এগুলোই হচ্ছে মূলত অজৈব অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডের মধ্যে আমরা পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যেগুলো আমরা খুবই পরিচিত, এগুলোই হচ্ছে অজৈব অ্যাসিড এবং এরা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। এদের পিএইচ এর মান অনেক কম, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2, জাস্ট 2, যেটা আমাদের পাকস্থলীতে আছে। এরপর জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড গুলো মূলত আমরা বলতে পারি যে হাইড্রোকার্বন যুক্ত, যেখানে হাইড্রোজেনও থাকবে কার্বনও থাকবে। মিথানোয়িক অ্যাসিড একটা কার্বন, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে 2টা কার্বন, CH3COOH। এটাতে হচ্ছে জাস্ট COOH, আর এটাতে হচ্ছে COOH এর পাশাপাশি CH3। এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগারও বলা যায়। এইগুলোর ক্ষেত্রে হয় কি, জৈব অ্যাসিডগুলো একটু দুর্বল হয় এবং এদের পিএইচ এর মান তুলনামূলকভাবে কম হয়। কোনো বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ বেড়ে গেল, তাহলে পিএইচ এর মান কত হবে? তাহলে আমরা পিএইচ এর ফর্মুলা তো এটা জানি, হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে H+ হচ্ছে 10⁻⁷। আর তাহলে বিশুদ্ধ পানির ঋণাত্মক লগারিদম যদি আমরা এভাবে নিই 10⁻⁷, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে আমরা পাবো 7। তাহলে পিএইচ পাবো 7 কার, বিশুদ্ধ পানির। এখন বিশুদ্ধ পানির যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10 গুণ বেড়ে যায়, তার মানে 10 গুণ বেড়ে যাওয়া মানে হচ্ছে 10⁻⁷ এর সাথে 10 গুণ বেড়ে যাওয়ার কারণে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর 10 এর উপর পাওয়ারটা হচ্ছে +1, তাহলে হচ্ছে কি 10⁻⁶। 10⁻⁶ যদি আমি এভাবে বসাই, লগ 10⁻⁶টা এভাবে যদি লিখি, তাহলে এটা ইকুয়াল টু পিএইচ ইকুয়াল টু আসবে জাস্ট 6।
তার মানে ঘনমাত্রা বা পিএইচ এর ভ্যালুটা 7 থেকে কমে 6 এ চলে আসছে। 7 থেকে কমে 6 এ চলে আসছে। অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 ভাগ বেড়ে গেলে পিএইচ এর একক 1 একক কমে যায়। 7 থেকে 1 একক কমে 6 হয়ে যায়। তো পিএইচ পরিমাপক পদ্ধতি একটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর বা নির্দেশক, আর পিএইচ পেপার দিয়ে আমরা খুব সহজে মেজার করতে পারবো। পিএইচ মিটার দিয়েও মেজার করা যায়, লিটমাস পেপার দিয়েও মেজার করা যায়। লিটমাস পেপারে কালারগুলো চেঞ্জ অনুযায়ী আমরা ধরতে পারবো যে আসলে এটা পিএইচ কত। কালারের ভেরিয়েশন থেকে পিএইচ এর ভ্যালুটা পাওয়া যায়। এরপর 44 এ আসছে টাইট্রেশনের মাধ্যমে পিএইচ নির্ণয় করা যায় কিনা। টাইট্রেশন বিষয়টা কি? ধরি একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষার আছে অথবা ক্ষারক আছে। এখন আমি উপর থেকে যদি একটা টেস্ট টিউব থেকে অথবা একটা ফানেল থেকে যে কোনো একটা ইয়া দিয়ে এখানে যদি এক ফোটায় কি ফেলতে থাকি, এসিড ফেলতে থাকি, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এই ক্ষারকের ধর্ম বা বর্ণ চেঞ্জ হয়ে যাবে। ঠিক যে পরিমাণ এসিড দেওয়ার কারণে এই ক্ষারটা প্রশমিত হলো, সেটার আমরা যদি তাত্ত্বিক একটা আলোচনা করি বা তাত্ত্বিক ক্যালকুলেশন, থিওরিটিক্যাল ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব যে এই এসিডের ভ্যালুটা আমরা পেয়ে যাব। অর্থাৎ দুইটি উপাদানের একটা উপাদানের ভ্যালু জানা আছে, অন্যটা জানা নেই। জানা ভ্যালুর সাথে এটাকে মিক্সড করে এখান থেকে যদি আমরা অজানা ভ্যালুটাও বের করতে পারি, এই সিস্টেম পদ্ধতিটাকে বলা হয় টাইট্রেশন। টাইট্রেশনের মাধ্যমে পিএইচ নির্ণয় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা, এই যে একটা জানা ঘনমাত্রা থাকবে এবং একটা অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে, যেটা আমরা অলরেডি জানলাম। এসিড ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে যদি একটি ক্ষারের ঘনমাত্রা জানা থাকে তাহলে সেটি দ্বারা উপযুক্ত নির্দেশক ব্যবহার করে অজানা ঘনমাত্রা নির্ণয় করা যায়। একই কথা দুইবার রিপিট আসছে, এটা দরকার ছিল না। এসিডের ঘনমাত্রা H+ ঘনমাত্রা নির্ণয় করার পর নিম্নোক্ত সমীকরণ ব্যবহার করে পিএইচ এর মান নির্ণয় করা যায়। আমরা যখন টাইট্রেশনের মাধ্যমে H+ এর ভ্যালু জেনে যাব, H+ এর ঘনমাত্রা জেনে যাওয়ার পর আমরা যখন এই ফর্মুলাতে বসাবো মাইনাস ল ঘনমাত্রাটা যদি 10⁻⁶ হয় তাহলে পিএইচ এর ভ্যালু হবে 6। পিএইচ এর গুরুত্ব, যে কোনো কৃষি ক্ষেত্রে আমরা যদি দেখি পিএইচটা যদি 6 থেকে 8 এর থেকে অনেক কমে যায়, মানে এসিডিক হয়ে যায়, তখন আমরা ক্ষারীয় সার ব্যবহার করব। আর যদি 6 থেকে 8 থেকে অনেক বেশি বেড়ে যায় পিএইচ এর ভ্যালু, সেক্ষেত্রে ওই মাটির অবস্থাটা হবে ক্ষারীয়, আর ক্ষারীয় মাটিতে আমরা এসিডিক যে সারগুলো আছে ওগুলো ব্যবহার করব। আর জীবদেহের ক্ষেত্রে পাকস্থলীতে পিএইচ এর ভ্যালু 1 থেকে 2, মানুষের ত্বকে আমাদের স্কিন হচ্ছে 4.8 থেকে 5.5, এগুলো পরীক্ষায় এমসিকিউতে আসে। আর মূত্রতে হচ্ছে 6, রক্তে হচ্ছে 7.4 থেকে 43 থেকে 7.45। এখানে একটা প্রশ্ন আসে যে মানুষের রক্ত কোন ধরনের, এটা কি ক্ষারীয় নাকি অম্লীয় নাকি হচ্ছে প্রশমিত বা নিউট্রাল। এটা বেসিক্যালি যেহেতু 7 থেকে সামান্য বেশি, তাহলে এটা সামান্য ক্ষারীয়। আমাদের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, যার ভ্যালু হচ্ছে 7.43 থেকে 7.45। আর আমরা যে অগ্নাশয়ের রসটা, এটার ভ্যালু হচ্ছে 8.1, যা হচ্ছে ক্ষারীয়। প্রসাধনী ব্যবহারও হচ্ছে এগুলো ত্বকের পিএইচ এর সাথে অ্যাডজাস্ট করে। প্রসাধনীর পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5 এর মধ্যে ভালো। কেন? কারণ হচ্ছে আমাদের মানুষের ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5 এর মধ্যে, অর্থাৎ 5 চিন্তা করলে হয়। মাটির পিএইচ যদি কমে যায়, অ্যাসিডিক, আমরা ক্ষারীয় সার ব্যবহার করব। ওই একই কথাগুলো রিপিটেশন এখানেও আসবে। সালফিউরিক অ্যাসিড যুক্ত শিল্প বর্জ্য জলাশয়ে ফেললে ওই জলাশয়ে বসবাসের অনুপযোগী হয় কেন? মূলত এটা অ্যাসিডিক হয়ে যায় পরিবেশটা। আর অ্যাসিডিক জিনিসটা প্রাণীর জন্য সমস্যা হয়ে যায় কিভাবে? জলাশয়ের যে বাস্তুতন্ত্রটা আছে ওটা নষ্ট হয়ে যায়, আর জলাশয়ের স্বাভাবিক পিএইচ এর মান কমে যায় এবং অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং জলজ প্রাণীরা মারা যেতে থাকে। এসিড এবং ক্ষারের ভূমিকা আমরা অলরেডি অনেকবার আলোচনা করে ফেলছি। অম্লবৃষ্টির কারণটা একবার মেনশন করি। এসিড বৃষ্টি কি? এসিড বৃষ্টি হচ্ছে মূলত বায়ুমণ্ডলে অধিক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান যদি পিএইচ 5.6 এর কম হয় তখন ওটাকে এসিড বৃষ্টি বলে। এখন আমাদের যে বিভিন্ন শিল্প
কারখানা থেকে শুরু করে বিভিন্ন কারখানা থেকে যে সালফিউরিক অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইড থেকে শুরু করে বিভিন্ন আহ, কালো ধোঁয়াগুলো বের হয়, এগুলো হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে অবস্থান করে। তখন বৃষ্টির পানি পড়ার সময় এই উপাদানগুলো নিয়েই মিশ্রিত হয়ে নিচে নেমে আসে। তো সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করে H2SO4 প্রডিউস করে, অর্থাৎ পানিটা তখন অম্লীয় হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায়। এটাকেই অ্যাসিড বিক্রিয়া বলছে। এই যে কথাগুলো এখানে মেনশন করা আছে। অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে মানবসৃষ্ট বায়ু দূষণের প্রক্রিয়া। প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছি আমরা, মানুষ যেহেতু বেড়ে যাচ্ছে, গাছপালা যেহেতু কমিয়ে ফেলছি, ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, যা পানির সাথে বিক্রিয়া করে, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড প্রডিউস করছে। এছাড়াও কলকারখানার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড এগুলো প্রডিউস করছে। তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রডিউস করছে। এগুলোর প্রভাব কি? পিএইচ যদি কমে যায়, মাটির পিএইচ যদি কমে যায়, ফসল এবং গাছপালার বিরাট ক্ষতি হয়। এসিড বৃষ্টির কারণে মাটির পিএইচ কমে যায়। তারপর জলাশয়ের পানির পিএইচ কমে গেলে জলজ উদ্ভিদ এবং প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে যায়। এসিড বৃষ্টির কারণে দালান কোঠা, ধাতুর স্থাপনা বা মার্বেল পাথর দিয়ে তৈরি স্থাপত্য ভাস্কর্য ক্ষতিগ্রস্ত হয়। এসিড বৃষ্টির ফলে তাজমহলের মার্বেল পাথর আক্রান্ত হচ্ছে। প্রতিকার কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। এটা আসলে এখন ওই যে আমরা বিভিন্ন পরিবেশ সম্মেলনেও দেখি, জীবাশ্ম জ্বালানি কমিয়ে রিনিউয়েবল এনার্জি সোর্স গুলো ব্যবহার করার প্রতি জোর বেশি দেওয়া হচ্ছে। খুব সামান্য পরিমাণে সালফারযুক্ত জ্বালানিকে ব্যবহার করতে হবে, অর্থাৎ সালফারযুক্ত জ্বালানি ব্যবহার কমিয়ে ফেলতে হবে। ইটের ভাটায় সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতি অনুসরণ করতে হবে। উন্নত মোটর ইঞ্জিন ব্যবহার করতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ইত্যাদি নিষ্কাশনের চুল্লি থেকে নির্গত গ্যাসকে পরিশোধন করে বায়ুমণ্ডলে পাঠাতে হবে, যাতে করে এগুলোতে কি উপাদান না থাকে, এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো যাতে না থাকে। বিকল্প জ্বালানি, সৌরশক্তি, বায়ুশক্তি, ফুয়েল সেল মানে হচ্ছে ওই রিনিউয়েবল এনার্জির কথাই বলা হচ্ছে, এগুলো ব্যবহার করতে হবে। কারণ এগুলোতে কি নেই, ক্ষতিকর পদার্থ কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এই ধরনের বর্জ্যগুলো তৈরি হয় না। বাফার দ্রবণ কাকে বলে? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেটা হচ্ছে অম্লীয়ও না, ক্ষারীয়ও না, যেখানে হচ্ছে অল্প পরিমাণ অ্যাসিড যোগ করলেও বা অল্প পরিমাণ ক্ষারক যোগ করলেও এদের পিএইচ আগেও যা ছিল এখনো তা থেকে যায়, ওই ধরনের দ্রবণগুলোকে বলা হয় বাফার দ্রবণ। পিএইচ এর মান অপরিবর্তিত থাকে। দুই ধরনের বাফার দ্রবণ আছে, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফারটা কি? অম্লীয় বাফারটা হচ্ছে এমন একটা দ্রবণ যেটার সাথে কিছুটা অম্ল যোগ করার পরও এটা কি হয় না, মানে এটার পিএইচটা চেঞ্জ হয় না, এটাকে অম্লীয় বাফার বলা হচ্ছে। আর যে ক্ষারকের সাথে বা ক্ষারের সাথে আর একটা ক্ষার যুক্ত অল্প পরিমাণে যুক্ত করার পরও এর পিএইচ চেঞ্জ হয় না, তাকে ক্ষারীয় বাফার বলা হচ্ছে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষারীয় বাফার শো করছে, আর এখানে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড হচ্ছে অম্লীয় বাফার শো করছে। 4 নাম্বার টপিক মূলত লবণের ব্যবহারগুলো। 43 আসছে হচ্ছে লবণ কত প্রকার, কি কি। 15তম আসছে খাবারের লবণে বর্তমানে কি মেশানো হয়। তারপর 15তমতে আসছে বেকিং পাউডার কি। আচ্ছা, লবণ কাকে বলে? লবণ মূলত একটা নিরপেক্ষ যৌগ, যেটা অ্যাসিডীয় না, ক্ষারীয়ও না। আর এটা তৈরি হয় কোথায়? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার মধ্যে দিয়ে। এটা লিটমাসের রং পরিবর্তন করে না, এটা একটা নিরপেক্ষ পদার্থ। কঠিন ক্যালাস গঠন করে। ক্যালাস মানে হচ্ছে একটা নির্দিষ্ট আকার থাকবে, দানাদার আকার। স্বাভাবিক তাপমাত্রায় পানিতে দ্রবণীয় থাকে, পানি শোষণ করে। তারপর লবণ 3 প্রকার: অম্লীয়, ক্ষারীয় এবং প্রশম লবণ। এরপর দৈনন্দিন জীবনে লবণ, যে কোনো খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা লবণ ব্যবহার করে থাকি। লবণের সাথে যদি আয়োডিন ব্যবহার করা হয় তাহলে সেটা আমাদের গলগণ্ড রোগ থেকে রক্ষা করে। তাছাড়া হচ্ছে সোডিয়াম গ্লুটামেট, যা টেস্টিং সল্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে খাবারের স্বাদটা আরো বাড়িয়ে দেয়, তবে অতিরিক্ত পরিমাণ খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, শরীরের ক্ষতি করে। কাপড় কাচার সাবান যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম স্টেরয়েড, যেটা হচ্ছে C17H35COO-Na। এখানে সোডিয়াম থাকার কারণে এটাকে বলা হচ্ছে সোডিয়াম স্টেরয়েড। আর এখানে যদি সোডিয়াম না থেকে পটাশিয়াম কে থাকে তাহলে এটাকে বলা হবে পটাশিয়াম স্টিয়ারেট। এছাড়াও কাপড় কাচার সোডা হিসেবে আমরা সোডিয়াম কার্বনেট ব্যবহার করে থাকি, এটাও একটা লবণ। থুতে বা ফিটকিরিতে আমরা যে কপার সালফেটটা ইউজ করি এটাকেই থুতে বা ফিটকিরি বলে, যেটা জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
এগুলো হচ্ছে লবণ। পরের প্রশ্ন, খাবার লবণের সাথে কি মেশানো হয়? বেসিক্যালি আয়োডিন মেশানো হয়, যাতে করে আয়োডিনের পরিমাণটা বা অভাব যাতে আমাদের না হয়, যা গলগণ্ড রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। বেকিং সোডা কি? বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্ট্রেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে, যা রুটি, বিস্কিট, কেক তৈরিতে পাউডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আর কৃষিতে লবণের ব্যবহার হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। এরা হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে। অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার কাজে চুনাপাতার ব্যবহার করা হয়ে থাকে, যেটা একটা লবণ। তুতে বা কপার সালফেট হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে। শৈবাল উৎপাদন বন্ধেও এটা খুবই কার্যকর। শিল্প কারখানার ক্ষেত্রে ধাতুর বিশুদ্ধকরণে লবণ লাগে, ডিটারজেন্ট তৈরিতে ফিলার হিসেবে লবণ খুবই প্রয়োজনীয়। এছাড়া চামড়া শিল্পের যে ট্যানিং বা মাখন ও পনির শিল্প উৎপাদনে, তারপর কাপড় কাজের সোডা বা খাবার সোডা তৈরি করতেও লবণের ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের শেষ একটা অংশ, যে এতক্ষণ যা পড়ে আসছি তার মধ্যে কয়েকটা রাসায়নিক যৌগের বাণিজ্যিক নাম এবং সংকেতগুলো আমরা দেখব। অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড। আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে হাইড্রোক্সাইড, সরি। এখন আমরা দেখব কয়েকটি রাসায়নিক যৌগ যেগুলোর বাণিজ্যিক নাম এবং সংকেত। একটা হচ্ছে অ্যান্টাসিড, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর কপার হাইড্রোক্সাইড, এটাকে বলা হয় চুনের পানি বা কুইক লাইম বা লাইম ওয়াটারও বলা যায়। এই যে লাইম ওয়াটারও বলা যায়, কুইক লাইম। এর সাথে আমরা যদি এখন এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমি পানি মিশ্রিত করি, তখন এটা হয়ে যায় মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর যদি পানি না থাকে তাহলে এটা অ্যান্টাসিড। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটু আগে পড়ছিলাম, যে কুইক লাইম বা চুনের পানি বা লাইম ওয়াটার, ওটার সাথে যদি আমরা ওয়াটার অ্যাড করি, তখন এটা হয়ে যায় মিল্ক অফ লাইম। এরপর ভিনেগার হচ্ছে CH3COOH, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের সাথে মনে হয় ওয়াটার অ্যাড করলে এটা ভিনেগার হয়ে যায়। এরপর কপার সালফেট আমরা অলরেডি জানি, এটার সাথে 5 অণু পানি থাকলে ওটাকে তুতে বলে। তারপর সোডিয়াম বাইকার্বনেটকে বলা হয় বেকিং সোডা বা খাবারের সোডা। তারপর লাস্ট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এর মধ্যে দিয়ে আমাদের 4 নম্বর চ্যাপ্টারটা শেষ হলো। 5 নম্বর চ্যাপ্টার পানি আমরা 5 নম্বর পর্বে দেখব। ধন্যবাদ সবাইকে।